মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। মেয়েদের টিম জিতে গেছে। আপনাকে আমি হারতে দেব না অষ্টমী। নবগ্রামে আপনি যে লড়াই নিয়ে এসেছেন সেই লড়াইয়ে আমি আপনাকে হারতে দেব না। আয়ুষ্মান দা কি করলে এটা? দিদিকে আটকাতে পারলে না, পুরো প্রেস্টিজটাই চলে গেল। এই খেলা তো আমি হারতেই নেমেছি অষ্টমী। ওয়েল প্লেড, খুব ভালো খেলেছেন। থ্যাংক ইউ এভাবে আমার পাশে থেকে আমায় জিতিয়ে দেওয়ার জন্য। চাপ বাবা, আজকে আবার আমি কি করলাম? আপনি কি ভাবলেন? আপনি যে তখন আমার ওই জায়গাটা ছেড়ে দিলেন সেটা আমি বুঝতে পারিনি? সবটা বুঝতে পেরেছি। কি কাণ্ড, আগে বলতে হয়তো। হ্যাঁ, চাকরিটা যাবে আমাদের, বুঝেছো? তোমারও যাবে। চলো এখন। কোথায় সবাই? হ্যাঁ কোথায়? কি ব্যাপার? কি হচ্ছে এখানে? হ্যাঁ কি হচ্ছে? পড়াশোনা বন্ধ রেখে সব ফুটবল খেলা হচ্ছে। যত সব ব্যাগ খেলে বেয়াদব ছেলে মেয়ে। এই যে অষ্টমী রায়, আপনি তো একজন দিদিমণি দেখি। হ্যাঁ, প্রথম দিন স্কুলে এসেই আপনি এদের আস্কারা দিতে শুরু করেছেন। হ্যাঁ, আরে আয়ুষ্মান বাবুজি, দেখছেন তো কি কাণ্ড? হ্যাঁ, পড়াশোনা ফেলে দিয়ে এইসব হচ্ছে। স্যার আমাকে মাফ করবেন, আসলে আপনাকে না জানিয়েই আমি এসব করে ফেলেছি। তবে দেখবেন আমি ওদেরকে ঠিক পথে নিয়ে আসবো। দেখুন ম্যাডাম, বলছিলাম যে আপনি স্কুলের আইন ভেঙে ছেলেপুলেদের সঠিক পথে নিয়ে আসবেন। হ্যাঁ, পড়ার সময় ক্লাস না করে আপনি ফুটবল খেলাবেন। আচ্ছা ঠিক আছে, রাগ করবেন না। দেখুন খেলা তো শেষ হয়ে গিয়েছে, আর যা হয়েছে তাতে খারাপ কিছু হবে না, বরং ভালোই হবে আমার বিশ্বাস। হ্যাঁ স্যার, দেখবেন এরপর থেকে না ওরা নিয়ম করে রোজ আমার ক্লাস করবে, আর যদি না করে তখন আমাকে বলবেন। আপনি কিন্তু এটা ঠিক করছেন না অষ্টমী ম্যাডাম। আয়ুষ্মান সিংহকেও এখানে ভিড়িয়েছে, উজ্জয় বাবুকে জানাতেই হচ্ছে। এসো সতীশ। দেখলি তো তোরা হেড স্যার কেমন রেগে গেলেন। এবার চল ক্লাস করবি, চল। শর্তটা মনে আছে তো? আমি জিতেছি, তার মানে এবার তোদের সবাইকে আমার ক্লাস করতে হবে। চল। ধর, পড়াশোনা করে কি হবে? আর পড়াশোনা করে তো কোনো লাভও নেই। লাভ ক্ষতির হিসেবটা পরে হবে, এখন ক্লাসে চল। দিদিমণি, আজকে হারলাম ঠিকই, কিন্তু পরের খেলায় ঠিক দেখা যাবে, তখন দেখে নিও। ঠিক আছে, তখন কাটটা তখন দেখে নাও। এখন তো ক্লাসে যা যা। প্রথম দিনের লড়াইটা কিন্তু আপনি জিতলেন। ওই যে বলুন, আপনি যদি আমাকে হেল্প না করতেন তাহলে আমি পারতামই না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কি একটা ধূপ কেন? ও দাদা, ওই বৌরানীমার পুজোর যে স্পেশাল ধূপ সেগুলো সব শেষ হয়ে গেছে। শেষ হয়ে গেছে মানেটা কি? আয়ুষ্মানকে তো বলা হয়েছিল অর্ডার দিতে। আয়ুষ্মান! আমায় ক্ষমা করে দিন বাবা। কিসের ক্ষমা? বৌরানীর পুজোর আগের রাতে তোমাকে বলেছিলাম অর্ডার দিতে, অর্ডার দাওনি কেন? আমি তো ভুলেই গেছি। অষ্টমী এখানে আসার পর এত কিছু হলো, মাথা থেকে পুরো বেরিয়ে গেছিল। এবার কি করব? এই ভুলের কোনো ক্ষমা হয় না। আজ পর্যন্ত ওই ধূপ ছাড়া বৌরানীর পুজো হয়নি কোনোদিনে বাড়িতে। আজ না হয় নম করে কোনো মতে সন্ধ্যারতিটা হয়ে যাবে। কাল সকালে কি হবে? আমি তো বলছি বাবা, আমার ভুল হয়ে গিয়েছে। ভুল তোমার একটা নয়, অগুন্তি ভুল করেই চলেছ।
ভর দুপুরে মেয়েদের সঙ্গে ফুটবল খেলতে যেতে পারো, অথচ বৌরানীর ধূপের কথা ভুলে যাও। এই তোমার দায়িত্ব জ্ঞান? একটা দায়িত্ব দিয়েছিলাম তোমাকে, বৌরানীর ধূপ আনানোর, সেটাও তুমি পালন করতে পারলে না। বাবার কাছে দাদার ফুটবল খেলার খবরটা চলে গেছে, এবার কি হবে কে জানে। দাঁড়া, প্রথমে তো ভয় পেলে চলবে না। সর্বনাশ করেছে ছেলেটা, যে কি করে না। এবার তোকে গার্ডও করতে পারবো না। সত্যি তো, কাল সকালের পুজোটা কিভাবে হবে ধূপ ছাড়া? এরকম ভুল আর কখনো হবে না বাবা, আমায় ক্ষমা করে দিন। আর কোনো ক্ষমা নয়। এতদিন মুখে বলে যখন কিছু হয়নি, তখন এবার উচিত শিক্ষা দিতে হবে, না হলে এই একই ভুল তুমি বারবার করবে। শাসন করতে হবে তোমাকে সেই ছোটবেলার মতন। মা, আমি কি ঠিক দেখছি? বাবা এভাবে সবার সামনে বড়দাকে? একদম ঠিক দেখছো, এটাই তো হওয়ার ছিল। এবার দেখি ওই দৌড়ানি ছেলেকে বাঁচায় কি করে, দেখে। এটা কি করছো তুমি? ওকে ছেড়ে দাও, ও একদিনের জন্য ভুল করে ফেলেছে, আর কখনো করবো না। ওকে ছেড়ে দাও তুমি। বড় খোকা, বাড়াবাড়ি করিস না। অন্য কোনোভাবে ধূপ আনানোর ব্যবস্থা করলেই তো হয়। এখন তো একটা ধূপ রয়েছে। এখন রয়েছে, কিন্তু তারপরে কাল সকালে কি হবে? কাল সকালে কোত্থেকে আনবো আমি ধূপ? এই অপদার্থের জন্য আমি নিয়ম ভাঙবো? আজ আমাকে কেউ আটকাতে আসবে না। অনেক অবাধ্যতা সহ্য করেছি আমি। আমার কথা না মেনে তুমি চরম অপরাধ করেছো আয়ুষ্মান, এর শাস্তি তোমাকে পেতেই হবে। দাদা, কেমন মানুষ আপনি স্যার? একটা সামান্য ভুলের জন্য নিজের ছেলেকে বাড়ির সবার সামনে এভাবে অসম্মান করছেন, মারছেন। অষ্টমী, তোমার সাহস কি করে হয় তুমি বাবার হাত? খবরদার, ওর দিকে এগোবি না। অষ্টমী একদম ঠিক কাজ করেছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। মনমন, তুমি সঙ্গীত শিল্পী? হ্যাঁ, ছোটবেলা থেকেই গান নিয়ে? একদম ছোটবেলা থেকেই, সেই 5 বছর বয়স থেকে হারমোনিয়াম ধরতে পেরেছি, তখন থেকেই আমার গানের যাত্রা শুরু। পরিবারে কি গানের মানুষ? আমার মামা গান গাইতেন। এমনি প্রোগ্রামও করো? হ্যাঁ, লাইভ শো করি। ওকে, পরিবার পরিজন সব সেখানেই? হ্যাঁ। বিয়ে হয়ে গেছে? হ্যাঁ, বিয়ে হয়ে গেছে, বাচ্চার মা আমি। সংসার সামলে, সবকিছু সামলে তারপর গানটাও চলছে? একদম, ওটা নিয়েই এত প্রবলেম। মানে সংসার সামলে, পরিবার, মানে শ্বশুর বাড়ি ছেড়ে মায়ের বাড়িতেই থাকা। শ্বশুর বাড়ি ছেড়ে চলে আসতে হলো কেন? সাথে আছেন? হ্যাঁ। আচ্ছা, তো তারপরে কিভাবে ধাপে ধাপে এগোলে? আমরা, মানে আমার একটা ইউটিউব চ্যানেল রয়েছে, ফেসবুক পেজ রয়েছে, তো আমি সেগুলো নিয়েই কন্টিনিউ এখনো করছি কাজগুলো। আমার বাচ্চাও রয়েছে, কারণ গানটা ভীষণ ভালোবাসি, এটা ছাড়া আমি আর কিছু। বাচ্চা কত বড়? বাচ্চা 6 বছর। আচ্ছা, একদম ছোট। তো তারপরে কিভাবে ধাপে ধাপে এগোলে?
এই 18 তারিখে ওর 6 বছর কমপ্লিট হবে। ইউটিউব তো ধরো অনেকেই করে, তো তোমাকে কেন ফলো করে? আমার নিজস্ব গান রয়েছে। ও, তুমি নিজেই লেখো, নিজেই সুর করো? না, নিজে লিখি না, কারোর লেখা, কারোর সুর করা, আমি গাই। আচ্ছা, আমার প্রায় 20খানা গান রয়েছে। ওকে, তো সেগুলো ফলোয়ার্স এখন অনেক হয়ে গেছে নিশ্চয়ই? হচ্ছে দিদি, সেইভাবে ইউটিউবটা হচ্ছে না, কারণ আমি তো সেইভাবে পরিচিতি নয়। ফেসবুকটা প্রচুর ফলোয়ার্স রয়েছে। এই মুহূর্তে কত ফলোয়ার্স? 1,25,000। বাহ, ভেরি গুড। আর তোমার গান সকলের কাছে পৌঁছে গেছে? পৌঁছাচ্ছে মোটামুটি, সবাই পছন্দ করেন। ভেরি গুড। রবি ঠাকুরের জন্মদিন বাড়িতে কিভাবে পালন করো? সবটাই গানে গানেই হয়, মালা পরানো হয়, আর বাচ্চাদের নিয়ে ছোট্টখাট্ট একটা অনুষ্ঠান, এইভাবেই মানে সারাদিনটা গানে গানেই কাটে। তাহলে তোমার একটা গান শুনবো আমরা। মনে মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকলে খানে। আমার প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকলে খানে। আছে সে নয়ন তারা, আছে সে নয়ন তারায়, আলোকে ধারায় তাই না হারা। ওগো তাই দেখি তাই যেথায় সেথায় তাকাই আমি, যেদিকে পানে প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকলে খানে। আমার প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকলে খানে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। আমি ছোটবেলা থেকেই ছবি আঁকি, ছোটবেলায় দেখেছি বাবাকে ছবি আঁকতে। ছোটবেলা থেকে রবীন্দ্রনাথ তো আমাদের জীবনে সহজ পাঠের মধ্যে দিয়েই ঢুকে পড়েছেন। সহজ পাঠ পড়তাম আর দেখতাম বাবা ছবি আঁকছে, তো ছবি আঁকা আর পড়াশোনাটা আমার একসাথেই চলেছে। তো আজকের দিনের গুরুত্বটা বজায় রেখে আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধার্ঘ্য জানাতে চাই আমার ছবি আঁকার মাধ্যমে। আমরা ছোটবেলায় সহজ পাঠে দেখেছি যে অ আ, আর এই অ আ থেকে শুরু করে ক খ থেকে শুরু করে রবীন্দ্রনাথের ইলাস্ট্রেশনগুলো আমরা সব দেখেছি, সেগুলো দেখে দেখেই আমাদের বড় হওয়া। তো সেটাই আমি ফুটিয়ে তোলার চেষ্টা করছি, আর বর্ডার করছি ট্রাইবাল আর্টের ওপর। সেই শান্তিনিকেতনে যেই ট্রাইবাল আর্ট আমরা দেখতে পাই গেলে, আর নিচে রবীন্দ্রনাথের একটা গানের লাইন, সেটা কোটেশন হিসেবে দিয়েছি, আর এখানে রবীন্দ্রনাথকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। শুরু কিভাবে? দাদু ঠাকুমার কাছে শুনেছি আমার বাবা খুব ভালো ছবি আঁকতেন, তারপরে এটাকেই বাবা ব্যবসা হিসেবে নেন। বাবা লেখার কাজ করতো। আমরা আগেকার দিনে দেখেছি যে কাপড়ের ওপর লেখা হতো। এটা অনেক দিন আগের কথা, আমি তখন স্কুলে পড়তাম, এখন আমার গ্র্যাজুয়েশন শেষ হয়ে গেছে। হুট করে বাবার কাজটা বন্ধ হয়ে যায়। ফ্লেক্স আসার পর ব্যানারের কাজ আর আসছে না। বাবা তো হাতে লিখতো, বাবার হাতের কাজই ছিল মেন। আমি যেরকম ছবি আঁকতে থাকি, যেহেতু ছোটোবেলা থেকে বাবার কাছে হাতে খড়ি আঁকাটা, বাবা খুব পার্টিকুলার ছিলেন ব্যাপারটা। আমি একটা ইনসিডেন্ট বলি, খুব মজার ইনসিডেন্ট। সেটা হচ্ছে আমি ছোটোবেলায় ভীষণ ড্রয়িং কম্পিটিশনগুলোতে পার্টিসিপেট করতাম। তো সেখানে পজিশনও পেয়েছি অনেকবার। একবার কি হয়েছে, আমি হয়তো সেকেন্ড বা থার্ড কিছু একটা হয়েছি, ফার্স্ট হইনি। তো আমরা দেখেছি ড্রয়িং কম্পিটিশনে না দেওয়ালে পজিশন হোল্ডারদের আঁকা টাঙানো হয়। তো তখন মানে নাম ঘোষণা হওয়ার পর বাবা আমার আঁকাটা ছিঁড়ে নিয়ে চলে আসছে। তখন ক্লাবের কর্তৃপক্ষ বলছে, এ কি আঁকাটা ছিঁড়ছেন কেন? তখন বাবা বলছে, না না, আমাকে বাড়ি গিয়ে আমার মেয়েকে দেখাতে হবে আমার মেয়ে কোন কোন জায়গাটায় ভুল করেছে। মানে এরকম আমি শুনেছি, এইরকম মানে বাবা ভীষণ পার্টিকুলার। পড়াশোনার সাথে সাথে আমার ড্রয়িংটা শুরু হয়। তো আমি ড্রয়িং করছি। এবার বাবার যখন কাজটা বন্ধ হয়ে যায়, তখন আমার কাছে একটা অফার আসে। আমার একটা বন্ধুর আর কি আত্মীয়, সে নতুন একটা ফ্ল্যাট কিনেছে, তো সে ওয়ালে একটা পেন্টিং করাতে চায়। আমার বাবা ওয়ালেও লিখতো, ব্যানারেও লিখতো। আমি আর বাবা গেলাম, কাজটা করলাম, আর সে মানে যার বাড়িতে করেছি সে ভীষণই স্যাটিসফাইড হলো। তো সে ফেসবুকে পোস্ট করে, আমিও ফেসবুকে পোস্ট করি। তখন সেখান থেকে একটা ফ্লারিশ করলো, যে সবাই কমেন্ট করছে যে এই আমার বাড়িতেও করতে হবে, কিন্তু আমার বাড়িতেও এসে করে দিবি, কিন্তু আমার একটা ওয়াল ফাঁকা রেখেছি তোর জন্য। আমি যে ইনস্টিটিউটে পড়তাম, আমার বিকম অনার্স ছিল, সেই স্যারও বলছে আমি একটা ওয়াল কিন্তু নেহা ফাঁকা রেখেছি, তোমাকে কিন্তু কিছু একটা করতে হবে। তো তারপর থেকে বাবাকে নিয়ে যে কনফিডেন্সটা লেভেল আপ হলো, তারপর থেকে আমি একাই মানে ইন্ডিপেন্ডেন্টলি কাজটা করছি। আমি রিসেন্টলি একটা ওডিসি ডান্স ইনস্টিটিউট, যেটা সাউথ কলকাতায় তার ব্রাঞ্চ ওপেনিং হয়েছে, সেখানে ট্রাইবাল আর্টের উপর একটা কাজ করেছি।
আচ্ছা। আর আমি মেনলি লিভিং রুম, বেডরুমে যেই ধরুন একটা বাচ্চার বেডরুম, সেখানে বাচ্চারা যে কার্টুনটা দেখতে ভালোবাসে, তার প্যারেন্টস রিকোয়েস্ট করছে, ও না বলে এই কার্টুন ক্যারেক্টারটা চায়, তুমি একটু এটা এঁকে দিতে পারবে? তো সেটা আমি গিয়ে এঁকে দিলাম। বা লিভিং রুমে বিভিন্ন রকমের ডিজাইন যেটা আমরা এখন দেখি, তো সেইগুলো আমি এখন করছি। ভেরি গুড। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বাহ, কি সুন্দর। এই মায়ের বিভিন্ন মূর্তি, এগুলো কে এঁকেছিলেন? এগুলো আমার আঁকা। কতদিন আগে শুরু হলো? জাহ্নবী 25 বছর হবে। আচ্ছা, ছোটবেলা কোথায় কেটেছে? ছোটবেলা লেক গার্ডেন্সে। লেক গার্ডেন্সে মধুবনের অনেক মানে ছোটবেলার স্মৃতিগুলো আছে। ওর ডাকনাম টুম। টুম? হ্যাঁ, টুম। টুম সোনাদার ঘুম দার্জিলিং। আমার নাটকের ডায়লগ ছিল, টুম সোনাদার ঘুম দার্জিলিং। এখানে বিগত 6 বছর আমি এখানে আছি, জাহ্নবীতে আছি আর কি। জাহ্নবীতে যারা আসেন আর কি, ক্ষুদ্র যারা, তাদের দোষীপনার কোনো শেষ কুল কিনারা নেই। মার বিষয় নালিশ, বাবার বিষয় নালিশ, মানে ওটা একটা ভীষণ ভয়ের ব্যাপার যে কি জানতে কি জেনে ফেলবো ঈশ্বরই জানে। কাকু কি করা হয়? কাকু কি? আমার ছবি আঁকার জন্য গভর্নমেন্ট আর্ট কলেজে পড়েছি, কিন্তু তারপর আমি বিজ্ঞাপন জগতে চলে যাই এবং 50টা বছর বিজ্ঞাপন জগতে কেটে গেছে। ইয়েস, ভারতবর্ষের বিখ্যাত এজেন্সি ক্লারিয়ন ম্যাকান, তখন ক্লারিয়ন ম্যাকানে একটা 69 সালে পাশ করেছি, না 68-এ। 8 বছর পূর্ণ হবে আর কয়েকদিন বাদে। আমি 77 দেখে বোঝা না। মা? মা পেইন্টার, মাও গভর্নমেন্ট আর্ট কলেজের, মানে বাবা মা একসাথেই গভর্নমেন্ট আর্ট কলেজে। মা অসম্ভব ভালো ছবির কাজ করেন। আমি কিন্তু মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কিচ্ছু পাশ করিনি, আমার কোনো ডিগ্রি নেই, কোনো ডিপ্লোমা নেই। সব থেকে মজার কথা, একটা লেকচার দিতে গেছে সাহিত্য একাডেমি। তখন ও অনেকক্ষণ ওর বলাটা হয়ে যাওয়ার পরে অনেকে এসে বলেছে, আপনার কাছে আমরা ডক্টরেট করতেছি, থিসিস করতে চাই। ও বলেছে আমি ক্লাস 8। কি ভালো। সেই মধুবনী বা টুং এখন মহাভারত নিয়ে 2টো বই লিখে ফেলেছে। এবং শুধু তাই নয়, যে লাস্ট যে বইটা বিদ্রোহীর মহাভারত, তার উপরে বেস করে 2টো ইনভিটেশন এসছে ওর কাছে, লেকচার দিয়েছে। একটা হচ্ছে যাদবপুর ইউনিভার্সিটিতে ত্রিগুণাসেন মেমোরিয়াল লেকচার, ওই বইটা, আর একটা স্যার আশুতোষ মেমোরিয়াল লেকচার, এই রিসেন্টলি আশুতোষ করে। কিন্তু এই যে ছবিগুলো আমি দেখছি দেওয়ালে রয়েছে, যেটাই জিজ্ঞেস করছি বলছে তুমি এঁকেছো, এইটা কি করে হলো? আসলে কি হয় জানো তো, শিল্প এমন একটা ক্ষেত্র, আমি নাচের ঘরের তো, শাস্ত্রীয় নৃত্য, কিন্তু তার হাত ধরে না বাকি শিল্পেরা কিন্তু পাশাপাশি থাকে। আমার পড়াশোনাটা তো ওইভাবেই হলো, মানে নাচকে কেন্দ্রে রেখে আমাকে সাহিত্য, মানে ইংলিশ লিটারেচার, বাংলা সাহিত্য, সংস্কৃত সাহিত্য, বেদ, উপনিষদ, পুরাণ, ইতিহাস, এইগুলো পড়ানো হয়েছিল। মানে 13 বছর বয়স থেকে 23 বছর আমার এই বিদ্যা চর্চা হয়, এবং নাট্যশাস্ত্র, এবং নাচ শিক্ষাটা 4 বছর বয়সে। এবং হ্যাঁ, সেটা তো আলাদা। যে কারণে মুক্ত বিদ্যা, তো তার তো কোনো থিওরি, ওই টিপিক্যাল ওই ইয়েটা নেই, বাড়াটা নেই। আমার পড়াশুনো না বাইরের এই বাস্তব জগৎ থেকে আমাকে অনেক দূরে সরিয়ে নিয়েছিল, যার জন্য যখন বাস্তব জগতের দন্তনখরের সামনে গিয়ে দাঁড়ালাম, আমি তো প্রস্তুত ছিলাম না তাকে নেওয়ার জন্য। আমার এবং আমার স্ত্রীর মধ্যে একটা কনফিউশন সবসময় থেকেছে, যেটাকে ঠিক করলাম, একটা ন্যাচারাল ফ্লোয়ের মধ্যে না দিয়ে একটা ফ্লোটা চেঞ্জ, ব্যতিক্রম। এখন আমি বাবা মাকে সবসময় বলি, তোমরা সরে থাকো, আমাকে আমার সমস্যা নিজেকে সলভ করতে হবে, কারণ এটা আমার নিজের লড়াই, এই জীবনটা আমার জীবন। কারণ আমার পরে যারা আছে ওদেরও আমাকে শেখাতে হবে পথ চলতে গেলে কিভাবে নিজের সম্মান নিয়ে, নিজের সম্ভ্রম নিয়ে নিজেকে চলতে হয়, কিন্তু কোথাও থেমে গেলে হবে না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি আজকে জানতে পারলাম আমার মাতৃ পরিচয়। না সায়ন, তুমি ভুল বুঝছো। তুমি তো পুরো কথাটা শোনোনি। কেউ আড়াল থেকে প্রমাণ করার চেষ্টা করছে তুমি উর্মিলা মুখার্জির সন্তান না। এর পেছনে অনেক চক্রান্ত আছে, আমি বলছি তোমাকে। এর পেছনে ক্রিমিনাল মোটিভেশন আছে। তুমি এটাকে সত্যি মেনে নিচ্ছ?
তুমি কেন বুঝতে পারছো না? তুমি আমাদের ডিপার্টমেন্টের একজন, তুমি তো আমাদের ডিপার্টমেন্টের অহংকার। তুমি কেন বুঝতে পারছো না? স্বয়ম্ভু, তুমি কোথায় আছো? ফিরে এসো প্লিজ। আমি তো তোমার স্ত্রী, বলো তুমি তোমার স্ত্রীর কাছে ফিরে এসো। আমার গর্ভে তোমার সন্তান, তুমি তার কাছে ফিরে আসবে না স্বয়ম্ভু? প্লিজ, ফর গড সেক ফিরে এসো স্বয়ম্ভু। আমি খুব ভালোবাসি তোমাকে। আমিও তোমাকে খুব ভালোবাসি জগদ্ধাত্রী, খুব ভালোবাসি। তাহলে সব ভুলে আমার জন্য, আমাদের সন্তানের জন্য তুমি ফিরে আসবে স্বয়ম্ভু। প্লিজ ফিরে এসো। আই লাভ ইউ স্বয়ম্ভু। জগদ্ধাত্রী, খুব ভালোবাসি তোমাকে। ফিরে এসো, ফিরে এসো। Oh my God! কি হয়েছে আপনার? কি কালবোস মামা? কালবোস মামা, কালবোস মামা, কি হয়েছে তোমার? কালবোস মামা, কালবোস। হ্যালো জগদ্ধাত্রী, কালবোস মামাকে কেউ মারার চেষ্টা করেছে। কি বলছো? মানে এখন কি অবস্থা? প্রাণে বেঁচে গেছে, আর একটু দেরি হলেই মরেছে তো। তুমি কোথায় স্বয়ম্ভু? আমি এখন কালবোস মামার কাছে আছি। তার মানে ষড়যন্ত্রের জাল আরো বেশি বিস্তার করছে। আড়াল থেকে কেউ ফাঁদ পেতেছে, সেই ফাঁদে ধীরে ধীরে সবাই পড়বে। কালবোস মামা এই কেসের একজন ইম্পর্টেন্ট সাক্ষী। ওনাকে কিন্তু বাঁচাতেই হবে স্বয়ম্ভু, ওনাকে বাঁচাতেই হবে। দরকার পড়লে ওনাকে প্রোটেকশন দিতে হবে। স্বয়ম্ভু, তুমি আমার কথাটা মন দিয়ে শোনো। তুমি কালবোস মামাকে কোনো গোপন জায়গায় নিয়ে যাও। তুমি কালবোস মামাকে কোনো গোপন সেফ জায়গায় নিয়ে গিয়ে রাখো, আর আমি এদিকে খুঁজি সেই আয়াকে, সেই নার্সকে যে ডক্টর ধীরাজ বাসুর সাথে উর্মিলা মুখার্জির অপারেশনের সময় ছিল। আমি তোলপাড় করে দেবো স্বয়ম্ভু, ওই পানিহাটির হসপিটাল আমি তোলপাড় করে দেবো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি আপনাকে সতর্ক করলাম, আমি আপনাকে ছেড়ে দিলাম। আমি জানি এরপর এখান থেকে বেরিয়ে আপনি একের পর এক পেশেন্ট দেখবেন, মুঠো মুঠো টাকা উপার্জন করবেন, তাই না? যান, চলে যান। বসে আছেন কেন আপনি? চলে যান। কিচ্ছু যায় আসে না আপনার, কিচ্ছু যায় আসে না। অবশ্য আপনি তো একজন বিখ্যাত ডক্টর, আপনার কিসের অভাব? অথচ উর্মিলা মুখার্জির সন্তান, একটা ইনোসেন্ট ছেলে, সে পিতৃ পরিচয় মাতৃ পরিচয় নিয়ে ক্রাইসিসে আছে, তাতে আপনার কিচ্ছু যায় আসে না, কিচ্ছু যায় আসে না। আপনি এতটা সেলফিশ, আমার এটা ভাবতে ভীষণ অদ্ভুত লাগছে। আপনার মতো এত সিনিয়র একটা মানুষ, সে এতটা ইরেসপন্সিবল। সামাজিক দায়িত্ববোধ নেই আপনার? আপনার কোনো দায়িত্ববোধ নেই? থামুন, অনেক বড় বড় কথা বলেছেন। মনে রাখবেন, আপনি আমার হাঁটুর বয়সী। জানি, কিন্তু আমার কাজের প্রতি আমার দায়িত্বটা বোধহয় আপনার থেকে অনেকটা বেশি। এনিওয়ে, আপনি চলে যেতে পারেন। দাঁড়ান। কি? আপনি কি জানতে চান? আপনি বলবেন? বলুন, আপনি কি জানতে চান? উর্মিলা মুখার্জির
অপারেশন থিয়েটারে কি হয়েছিল? ডক্টর প্লিজ বলুন, আপনি বোঝার চেষ্টা করুন। আপনাকে কিন্তু এর আগে দুবার মারার চেষ্টা করা হয়েছে। থার্ড টাইম অ্যাটেম্পটে হয়তো ওরা আপনাকে মেরে ফেলবে। আপনার কোঅপারেশন আমাদের চাই। প্লিজ হেল্প করুন ডক্টর, প্লিজ বলুন, মুখ খুলুন। উর্মিলার অপারেশনের কথা আমার মনে আছে। আমি অপারেশন করি, বেবি হয়েছিল, মেল বেবি। তারপর আমি একটু বাইরে আসি, মুহূর্তের মধ্যে খবর পাই যে পেশেন্ট সিং করছে। আমি ছুটে ভেতরে যাই, ভেতরে গিয়ে ওনার পালস চেক করি, দেখে ওনার হার্টের অবস্থা খুব খারাপ, ওনার প্রেশার খুব তাড়াতাড়ি ফল করছিল। আমি আপ্রাণ চেষ্টা করি ওনাকে বাঁচানোর জন্য, কিন্তু পারিনি, মারা গেছে। তার মানে আপনি বলছেন, আচ্ছা ডক্টর, আপনার অপারেশন করে বাইরে আসা আর আর ভেতরে যাওয়া, এর মধ্যে কতটা সময় ছিল? এই ধরুন 5-7 মিনিট, বড় জোর 10 মিনিট। ওই সময় ঘরে কে কে ছিল? ওই সময় ঘরে ছিল আমার একজন অ্যাসিস্ট্যান্ট ডক্টর আর একজন নার্স, ব্যাস, আর কেউ ছিল না। এদের পরিচয়, ঠিকানা কিছু মনে আছে আপনার? না, সেটা বলতে পারবো না। তারপর নার্সিং হোমে পুলিশ আসে, বডি পোস্টমর্টেম হয়, অনেক টানাহাসড়া হয়। আচ্ছা, পোস্টমর্টেম রিপোর্টটা? জানি না, আমাকে ডাকা হয়েছিল, আমি স্টেটমেন্ট দিয়ে এসেছিলাম, আপনি যাচাই করতে পারেন। আমি আপনাকে বিশ্বাস করি। আচ্ছা ডক্টর, আপনি নিশ্চিত যে বেবি হয়েছিল সে পুত্র সন্তান ছিল? হ্যাঁ, সেই সন্তানকে নার্সারিতে নিয়ে যাওয়া হয়। সেটা কে নিয়ে যায়? যে নার্স, তিনি। ওই নার্সের নাম আপনার মনে আছে? মালতী বসাক। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। Thank you very much. আপনি কি সই করালেন? That's none of your business. আপনি কি সই করালেন সেটা না বলে এই ফাইলটা নিয়ে আপনি বাড়ি থেকে বেরোতে পারবেন না। যোগমায়া, আমি পেপারসগুলো দেখব আপনি কোন পেপারসে সই করালেন উচ্চাকে দিয়ে। জ্যাঠ শ্বশুর মশাই, আপনি দয়া করে আমাকে ফাইলটা দেখান। তুমি আমাকে হুমকি দিচ্ছ? হুমকি দিচ্ছি না, অনুরোধ করছি, হাত জোর করে অনুরোধ করছি আপনার কাছে, ফাইলটা দেখান। বললাম তো, বোর্ড অফ ডিরেক্টরস এর পেপার, মিটিং এর পেপার, শেয়ার এর পেপার, তো তুমি ওসব বুঝবে না। কোম্পানি অ্যাফেয়ার্স, তুমি এতে কেন নাক গলাচ্ছ? নাক গলাবই, কারণ আমি সিঁদুরে মেঘ দেখতে পাচ্ছি, তাই না? আর আগুন তো আমি আটকাবই, তাই না? আচ্ছা, আপনি ওর সংসার জ্বালানোর চেষ্টা করছেন না তো? এইসব কি বলছো কি তুমি? যোগমায়া, এটা তোমার কি ধরনের ব্যবহার? দাদা কেন ওদের সম্পর্ক নষ্ট করতে যাবেন? উনি নষ্ট করবেন? আমি এই ফাইল তোমায় দেব না। ফাইলটা আপনি আমায় দেবেন, আমি দেখতে চাই ও কোন পেপারে সই করেছে। দেবে না ফাইল? আমি নিয়েছি ড্যাড, ফাইলটা আমি অফিসে নিয়ে যাচ্ছি। রব, বোকামো করে ফেললে রব চ্যাটার্জি। ঔদ্ধত্যের অহংকারে বোকামো করে ফেললেন জ্যাঠ শ্বশুর মশাইয়ের হাত থেকে এই ফাইলটা নিয়ে।
বাহ, চমৎকার। দুরাত্মার ছলের অভাব হয় না। জ্যাঠ শ্বশুর মশাই, আপনি বয়সে আমার পিতার চেয়ে অনেক বড়। আপনি এটা কি দৃষ্টান্ত স্থাপন করলেন? কি আছে ওই পেপারে? কি আছে বলো? এই পেপারে সই। এটা মিউচুয়াল ডিভোর্স পেপার। উচ্চা চ্যাটার্জি ডিভোর্স দেবে না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। হ্যালো, ডক্টর মিত্র বলছি। হ্যাঁ বলুন। আপনি যেখানে বলেছিলেন সেখানে আমি এসে গেছি। আপনি এখন কোথায়? আমার খুব ভয় লাগছে। কেন, কি হয়েছে? কতগুলো লোক আমার পেছনে ঘুরে বেড়াচ্ছে। মনে হচ্ছে আমাকে টার্গেট করেছে। আমার বাড়িতেও লোক গিয়েছিল, আমাকে পাগলের মতো খুঁজছে। আমাকে মনে হচ্ছে ওরা মেরে ফেলবে। শুধুমাত্র আপনিই জানেন সেদিন চ্যাটার্জি গ্রুপের হাসপাতালে কি হয়েছিল। আপনাকে বেঁচে থাকতে হবে। আমি আসি, আপনি চিন্তা করবেন না। আচ্ছা, আপনি কোথায় আছেন আমাকে বলুন। ঠিক আছে, আমি আসছি। শুনুন না, আমাকে একটু লিফট দিতে পারবেন? কেন? একজনকে বাঁচানোর আছে। ওকে, যাব, কিন্তু কি করতে হবে আমাকে? আপনার কাজটা হবে দেহরক্ষীর মতো। কার? ডক্টর মিত্র। এই তো আমার ওয়াইফ বলেছে যে মারা যাবে না, বাঁচতে হবে। কি করি বলতো? ডক্টর মিত্র, আপনি ঠিক আছেন তো? আপনি যান। আপনি এদিকে আসুন, এদিকে আসুন। একজন ডক্টরকে মারতে দিচ্ছি না, আমার ওয়াইফকে কি করে মারতে দিই বলতো? It's my responsibility, তাই না? আপনি ঠিক আছেন তো? হ্যাঁ, ঠিক আছে। আপনি গাড়িতে বসুন, আমার বাইককে ফলো করে আসুন। থ্যাঙ্কস। আপনি না এলে আমাকে ওরা মেরে ফেলতো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।
মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। মধুরিমা, তোমার কিন্তু তোমার মেয়েকে সামলানো উচিত। দেখো, বিপাশা দিয়ে বাড়ি থেকে চলে যাচ্ছে, লাভ তোমারই হচ্ছে, তাই তুমি তোমার মেয়েকে সামলাও। আমাকে যতটা খারাপ তোমাদের সবার মনে হচ্ছে, ততটা খারাপ আমি বোধহয় নই। বিপাশা দিয়ে থাকলে আমার সত্যি কোনো অসুবিধা ছিল না। তাই আসলে তুমি খুব ভালো করেই জানো যে বিপাশাদি কখনো কারোর অনুগ্রহ নিয়ে থাকবে না, সেই কারণে জোর গলায় এখন কথাটা বলছো। কই, এর আগে তো এই কথাটা তুমি বলনি। এখন তোমরা যা বলবে তাই তো আমি মেনে নিতে হবে, কিন্তু বিশ্বাস করো আমি আমার মনের কথাটাই তোমাদের বলি। তোমার কি মনে হচ্ছে? তোমার মনের কথা শুনে তো আমাদের কোনো লাভ নেই। আমরা আমাদের বন্ধুর মনের কথা শুনবো, আর সেই জন্যই ওকে আমরা এই বাড়ি থেকে নিয়ে যাচ্ছি। শুনিয়ে, আপকি বেটি কো সম্ভালিয়ে, और আমরা দের করতে পারবো না। কিন্তু কাঁদে না মা, লক্ষ্মী মা আমার। তুমি এরকম ভাবে কাঁদলে কি আমার ভালো লাগে বলো? তুমি আমাকে ভালোবাসো না বলেই তো তুমি চলে যাচ্ছ। আমি তো তোমার ভালোবাসি, আমি তোমাকে ছেড়ে কোথাও যাই না। তুমি তো আমাকে ভালোই বাসো না। আমি তোমায় খুব ভালোবাসি না। তুমি একটু বড় হও, তুমি বুঝতে পারবে দূরে থেকেও ভালোবাসা যায়। আমি তোমাকে ফোন করব, আমি ফোনে কথা বলবো তোমার সঙ্গে, সপ্তাহে একবার করে আসবো, প্রমিস। আমি ফোন দেবো না, বেশ। শোনো মা, আমার কথাটা একবার শোনো। তুমি মানে তোমার আন্টিকে কিছুতেই আটকে রাখতে পারবে না মা। তুমি তো দেখছো, বলো আমরা কতবার বলছি, সবাই তো বলছি আমরা। মা, আন্টি শুনবে না, আন্টিকে যেতে হবে। তুমি লক্ষ্মী মা, এরকম করো না মা। আন্টিকে যেতে দাও, ওদের দেরি হয়ে যাচ্ছে। আমার কথাটা একটু শোনো। চলে যাও তুমি, তুমি পৌঁছো, আমি তোমার সঙ্গে কথা বলতে চাই না। মা, এভাবে কেউ মায়ের সাথে কথা বলে? তুমিও বোঝো, তুমিও চলে যাও। তোমরা আন্টিকে কেউ ভালোবাসে না, তাই আন্টি চলে যাচ্ছে। বলতে হয় না। তোমার আন্টিকে আমি অনেকবার বলেছি মা, আন্টি থাকবে না। বৌমা, তুমি না হয় ছাদের ঘরে একলা থাকতে, সিঁড়ি তো আলাদা ছিলই, সেটা দিয়ে না ওঠানামা করতে, তোমার কোনো অসুবিধা হতো না বৌমা। কেন আমাকে বাড়িতে রাখতে চাইছো বলো তো? আমাকে আটকে তোমার কি লাভ? যাতে প্রতি মুহূর্তে এই বাড়িতে থেকে চোখে আঙুল দিয়ে আমাকে বুঝিয়ে দেওয়া যায় যে আমি কতটা নিগৃহীত, আমি কতটা অপমানিত, কতটা অসহায় আমি, আমাকে কতটা অসম্মানিত করা যায় যে এই একই বাড়ির তলায় আমি রয়েছি, যেখানে কিনা আমারই স্বামী অন্য আর একটা বিয়ে করে আর একটা বাচ্চা নিয়ে সংসার করছে, আর আমি তোমার ছাদের ঘরে একলা পড়ে থাকবো। কেন গো? কতটা ছোট ভাবছো তুমি আমাকে? কতটা অপমান বা অসম্মান করতে পারো বলে তুমি মনে করছো? এতই সহজ? তুমি নিজে একজন মহিলা হয়ে আরেকজন মেয়েকে এরকম একটা প্রস্তাব দাও কি করে? তোমার নিজের স্বামী তোমার সঙ্গে এরকম করলে তুমি কি করতে? বিপাশা দি, তোমার সাথে আমি আর কথা বলবো না, তোমার সঙ্গে আমার আরই। কার কাছে কই মনের কথা, কার কাছে কই মনের কথা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। শিমুলের সঙ্গে থেকে স্যার আমি মানুষটাই স্যার পাল্টে যাচ্ছি আস্তে আস্তে। স্যার সত্যি কথা বলতে গেলে শিমুলকে দেখলে আমার ভেতরে একটা ভীষণ পজিটিভিটি কাজ করে স্যার। দ্যাটস গুড। এইভাবেও মানুষ ফিরে আসতে পারে। খাদের কিনারে পৌঁছে গেছিলেন, সেখান থেকে আপনি যেভাবে ফিরে এসেছেন, এটা একটা মোটিভেশন। আমরা আমাদের পুলিশ ডিপার্টমেন্ট থেকে আপনাকে অ্যাওয়ার্ড দেব। না না, কি বলছেন স্যার? এসব কথা বলবেন না স্যার, আমি সত্যিই লজ্জিত বোধ করছি। সে ঠিক আছে, যখন আপনি লজ্জিত বোধ করবেন না তখন না হয় অ্যাওয়ার্ডটা দেব। আপনি এখন এসব নিয়ে ভাববেন না। আচ্ছা, এই যে আপনি এসছেন, আপনার তো রিস্ক আছে। সেই জন্যই বলছি স্যার, একটা ট্রিক্স আমাকে নিতেই হবে, না হলে আমি তো স্যার ধরা পড়ে যাব। চলুন আপনাকে গাড়ি করে বাড়িতে পৌঁছে দিই। আপনার মা যদি জিজ্ঞাসা করে বা বাড়ির লোক কিছু জানতে চায়, বলবেন যে পুলিশ গাড়ি করে নিয়ে গেছিল, আবার পুলিশই গাড়ি করে পৌঁছে দিয়ে গেছে। চলুন। না না স্যার, স্যার বলছিলাম যে
তাতেও কথা উঠবে স্যার, তাতেও বলবে যে আমি মাকে কেন ডাকিনি। আপনি বলবেন যে মা ঘুমোচ্ছিলেন, মা রেস্ট নিচ্ছিলেন, তাই ডাকেননি। আর তাছাড়া আমরা তো বলবো যে আমরা আপনাকে ডেকেছিলাম। আপনি বাঁচিয়ে দিলেন স্যার আমাকে, তা না হলে আবার একটা মিথ্যে বলতে হতো আজ। আর বিশ্বাস করুন স্যার, শিমুলকে মিথ্যে কথা বলতে না একেবারে ভালো লাগে না, মন সায় দেয় না। শিমুলের সামনে গিয়ে দাঁড়ালে না স্যার নিজের থেকেই সত্যি কথাগুলো বাইরে বেরিয়ে আসতে চায়। ও যদি না থাকতো তাহলে আমি তো স্যার অন্ধকারে তলিয়ে যাচ্ছিলাম। কি হতো আমার? এরকম একটা মেয়ের যারা ক্ষতি করতে চায়, আমি সবকিছু জেনে বুঝে তাদের ক্ষতি করতে দেব? হতে পারে না। আমি যা করেছি এটার জন্য আমার কোনো হীনমন্যতা নেই স্যার, কোনো পাপ বোধ নেই। বরং স্যার আমার মনে হচ্ছে আমি এতদিনে একটা ভালো কাজ করতে পারলাম। বলছিলাম যে ওই না, ভেবেছিলাম তোমাকে আর বলবো না, কিন্তু না বলেও আর পারছি না। ওই সেদিনকে তোমাকে বললাম না পলাশের ব্যাপারে আর কি। কি ব্যাপারে? মানে ওই থানায় পলাশের ব্যাপারটা নিয়ে যদি একটু কথা বলতে। তাইলে আমি তো থানায় যাইনি মা। শুধু থানায় যাওয়া বা না যাওয়ার উপর তো নির্ভর করছে না, থানায় গিয়ে তোমাকে লিখে দিতে হবে। কি লিখে দিতে হবে পলাশ? যে আমার দেওর আমাকে মারতে চাইনি, আমার দেওর ওখানে ছিল না, তাই তো? আচ্ছা, ওখানে তুমি ছিলে না অন্য কেউ ছিল সেটা তো পুলিশ তদন্ত করছে, পুলিশ এনকোয়ারি করছে। আমি নিয়ে ব্যাপারে কোনো ইন্টারফেয়ার করছি না গো। দেখো বৌমা, তুমি যদি চাও এই ব্যাপারটাকে জিইয়ে রাখতে, মানে কেসটাকে জিইয়ে রাখতে, তাইলে তো জিইয়ে রাখতেই পারো। আর তুমি যদি চাও যে আমি সংসারে শান্তি রাখবো, আমি বাড়ির লোককে বিশ্বাস করব, তাইলে তো তুমি একটু পুলিশের কাছে গিয়ে বলতেই পারো না? দেখুন, আপনারা আমার দেওরের বিরুদ্ধে যে কেস করেছেন, আমি এটা আর এগিয়ে নিয়ে যেতে চাই না, বলতে তো পারতে পারো। সব জায়গায় না মা আমার কথা খাটে না। দেখো, পুলিশ তো পুরো ঘটনাটা নিজের চোখে দেখেছে, তাই সে নিজের মতো করে এনকোয়ারি করছে, নিজের মতো করে পুরো বিষয়টা দেখছে। আমি আমার কথা বললেই যে তারা শুনে নেবে তার তো কোনো মানে নেই না। তাছাড়া আমি তো জানি না এই কাজটা কে করেছে, এই কাজটা ওরা করেছে কি করেনি সেটা তো আমার জানা নেই। আর এরকম তো নয় যে এরকম ঘটনা আগে ঘটেনি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। দাদা, আপনি অ্যাঙ্কারিংটা প্রতিবারের মতো। অ্যাঙ্কারিং আমি? বাহ বাহ বাহ। আচ্ছা ঠিক আছে, তুমি যখন বলছো ওই ডিপার্টমেন্ট কিন্তু আমি কাউকে ছাড়বো না। ঠিক আছে, আর আমি সাউন্ডটা দেখে নেবো। না না, তুই গানও গাইবি আবার গিটারও বাজাবি। ও সে হবে কোন, তোদের সবার যে অসাধারণ স্কেল সেন্স, তোদের সঙ্গে গিটার বাজানো মানে সে এক দায়িত্ব। এই তুই কি ভাবিস নিজেকে? একটু গিটার বাজাতে পারিস বলে কি সবাইকে কিনে রেখেছিস নাকি? কিশোর কুমারও। চুপ করো, আমার গানের লিস্ট কিন্তু রেডি হয়ে গেছে। হ্যাঁ, ভালো মানিয়েছে। তাহলে এবার নৃত্যনাট্যটা ফাইনাল করি। কি হবে, চিত্রাঙ্গদা নাকি দাসের দেশ? মা, গতবারে দাসের দেশ হলো তো, এবারে চিত্রাঙ্গদা। আমি ঠিক করে নিয়েছি সব। শ্যামলী, তুমি হবে চিত্রাঙ্গদা, আর আমাদের অনিকেত হবে অর্জুন। আমি সব ঠিক। কি হবে? অর্জুন, তুমি অর্জুন। অর্জুন মহাভারতের অর্জুন। অর্জুন আমি অর্জুন? তোমার মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, কি বলছো? সে তো অর্জুন করবো আমি? আমাদের এসব হবে না, রবীন্দ্র নৃত্য আমার দ্বারা হবে না, আমি এলাম। পালাচ্ছ কোথায়? একেবারে চেহারা করেছো করতে অর্জুন করবো বলে। তুমি অর্জুন করবে না তো কে করবে? আমি নিদেন দিচ্ছি, তুমি হবে অর্জুন। আর শ্যামলী মা, তুমি চিত্রাঙ্গদা। দাদু, আমি বলি কি, আমি না পর্দার পেছনেই ঠিক আছি, সবাইকে সাজিয়ে গুছিয়ে দেবো, মালপত্র বই দেবো, সব কাজ করে দেবো, কিন্তু নাচতে বলো না। ব্যাস হয়ে গেল। শ্যামলী, বিনুনিটা না টেনে দেবো। লজ্জা করে না নিজের প্রতিভাকে লুকিয়ে লুকিয়ে রাখতে? একবার যাকে ইচ্ছা বাঁধিয়েছিলে, আবার শ্যামলী আবার কি কেচ্ছা দিয়েছিল? আরে না 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 না, ওসব কিছু না। শোনো শোনো শ্যামলী, শোনো, নিজের গুণের কদর করতে হয়, মাঝে মাঝে একটু আত্মপ্রচার করতে হয়, নইলে লোকে তুচ্ছ করে। শোনো শোনো, আমি বলছি একদম যে শ্যামলী হচ্ছে চিত্রাঙ্গদা। আর না, আমি কোনো কথা শুনবো না। তুমি হচ্ছে
ফিল হবে না। না তোমার ফিলের জন্য তুমি আমাকে বলি চড়াচ্ছ কেন? আমি তো বুঝতে পারছি না। এই প্লিজ আমাকে ক্ষমা করো, আমার জন্য ভাষার ডান্স অব্দি ঠিক আছে, রবীন্দ্র নৃত্য আমি হবে না। আমি শিখিয়ে নেবো। 1 মিনিট, এই আমার ট্যালেন্টের উপর কারো ভরসা নেই। আমি সত্যি কতদিন পর আমরা একসাথে এরকম মজা করছি, আনন্দ করছি, একসাথে গান বাজনা করছি। দেখো দিদি ভাইটা নেই, কি যে রাগ করে নিজের ঘরে বসে আছে। ও কাকিমণি শোনো না, বলছি যে স্যার বলছি ম্যাডামকে একবার ডেকে আনলে হয় না? দেখুন আমার প্রতি ম্যাডামের যতটা রাগ তার দ্বিগুণ ভালোবাসা আপনার প্রতি রয়েছে। যদি আপনি গিয়ে একবার অনুরোধ করেন ম্যাডাম আপনাকে ফেরাতে পারবে না। এই ঘরে সবাই আনন্দ করছে, কত মজা করছে, কিন্তু ম্যাডাম ওই ঘরে একা, ওনার তো মনটা ভালো নেই। একবার ওনাকে নিয়ে আসুন না। এই ভালোবাসাই যে আবার জীবনে অশান্তি ডেকে আনছে শ্যামলী, আপনি যদি সেটা একবার জানতে পারতেন। স্যার যান না স্যার, হ্যাঁ তো কি ভাবছেন, একবার যান না, আমি অনুরোধ করছি ম্যাডামকে একবার ডেকে আনুন না, যান না স্যার। ঠিক আছে শ্যামলী, আমি যাচ্ছি, আমি দেখছি মামুনি রাজি হয় কিনা দেখছি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি এমনিতেই অশান্তিটা অ্যাভয়েড করতে চাইছি, আবার শ্যামলীর সাথে নাচলে মামুনির খারাপ লাগবে, আবার তিস্তার সাথে পারফর্ম করলে শ্যামলীর কতটা খারাপ লাগবে সেটা আমি জানি। কিন্তু শুধু শুধু বিনা দোষে একটা মানুষকে অযথা আমি এতটা কষ্ট কি করে দেব? এটা ঠিক হবে না। আর তাছাড়া শ্যামলীকে তো আমি, প্লিজ তিস্তা যেন কালকে না আসেন, গড তিস্তা যেন না আসেন। কিন্তু বলতে তো হবে আমার একবার তিস্তাকে। এখন তো আবার তিস্তার সাথে মামুনির কথা হয়, মামুনি যদি জেনে যায় যে আমি ফোন করিনি তাহলে উফ যন্ত্রণা। ঠিক আছে ফোনটা করেই দেখি। শ্যামলী এটা তোমাকে তো স্যার ফোন করেছেন, ধর। হ্যালো, হ্যাঁ তিস্তা বলুন। আসলে একটা অন্য কারণে ফোন করলাম আপনাকে। কালকে মানে আগামীকাল আমাদের বাড়িতে না একটা রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠান আছে, তো মামুনি চাইছিল যে আপনি যদি এসে সেখানে পার্টিসিপেট করেন, তো আপনি কি কালকে আসতে পারবেন? না অনিকেত, কাল আমি আপনাদের বাড়িতে যেতে পারবো না। কাল আমার একটা কবিতা পাঠের অন্য অনুষ্ঠান রয়েছে, সেখানে যেতে হবে। ও পারবেন না? আচ্ছা ঠিক আছে, পরে কথা হচ্ছে, রাখছি। ঠাম্মি, প্রিয়া দিদি, জানো কি হলো? কি বলো? আমি তো বিশ্বাসই করতে পারছি না। আমি স্যারকে বললাম, মানে তিস্তা হয় বললাম যে কাল আমি আসতে পারবো না, আমার অন্য জায়গায় অনুষ্ঠান আছে। আমার মনে হলো কথাটা শুনে স্যার খুব খুশি হলেন, খুশি খুশি ফোনটা রেখে দিলেন, একবারও জোরও করলেন না, কিচ্ছু বললেন না। জানি তো, এটাই তো সত্যি, ও তোমাকে ভালোবাসে। তোমার আর ওর মাঝখানে ও তিস্তাকে রাখতে চায় না। আর আমি তো অবাক হয়ে গেছি, তুই তো স্যারের মুখের উপর না বলে দিলি। বলতেই তো হতো প্রিয়া দিদি, আমার মনে হলো মুখ বন্ধ করে রাখাটা ঠিক নয়, মুখটা এবার খুলতেই হবে। জানো প্রিয়া দিদি, জানো ঠাম্মি, শ্যামলী তো শুধু রান্না করে, তাই শ্যামলীর কোনো কদর নেই। আর ওই তিস্তা, আর তিস্তা যেহেতু কবিতা পাঠ করে, তিস্তার অনেক কদর, তিস্তার প্রচুর সম্মান। মনে হয় যেন তিস্তা বিশাল একটা কিছু। আমার খুব রাগ হয়ে গেছে, খুব রাগ হয়ে গেছে আমার। এবার শ্যামলীও দেখিয়ে দেবে তোমাদের রুচিশীল শিল্প শ্যামলীও পারে, শ্যামলী কোনো কিছুতে কম যায় না। এই তো আমার বাঘিনী জেগে উঠেছে।
চলো 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 ঘরে চলো, প্রিয়া আয়, প্রিয়া আয় তুই। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। শুরু হচ্ছে জোড়াবাড়ির কবি প্রণাম। প্রথমেই গঙ্গা জলেই গঙ্গা পুজো বলতে পারেন। প্রথমেই আমাদের মনের ঠাকুর রবি ঠাকুরের লেখা গান গেয়ে আমরা সবাই আমাদের জোড়াবাড়ির রবীন্দ্র জয়ন্তীর মহা সূচনা করি। সহচরি হাতে হাতে ধরি ধরি নাচিবি ঘিরি ঘিরি গাহিবি গান। আয়ে তবে সহচরি হাতে হাতে ধরি ধরি নাচিবি ঘিরি ঘিরি গাহিবি গান। আন্তবে বীণা আন্তবে বীণা সপ্তম সুরে বাঁধবে গান। আয় তবে সহচরি হাতে হাতে ধরি ধরি নাচিবি ঘিরি ঘিরি গাহিবি গান। আয় তবে সহচরি হাতে হাতে ধরি ধরি নাচিবি ঘিরি ঘিরি গাহিবি গান। হারে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে, যেমন ছাড়া বনের পাখি মনের আনন্দে রে। হারে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে। ঘন শ্রাবণ ধারা যেমন বাঁধন হারা, ঘন শ্রাবণ ধারা যেমন বাঁধন হারা। বাদল বাতাস যেমন ডাকাত আকাশ লুটে ফেরে। হারে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে, যেমন ছাড়া বনের পাখি মনের আনন্দে রে। হারে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে, যেমন ছাড়া বনের পাখি মনের আনন্দে রে। হারে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। আমারও পরাণে যে গান বাজিছে তাহার তালটি শিখো তোমার চরণ মঞ্জিরে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কতবার ভেবেছিল আপনা ভুলিয়া তোমার চরণে দিব হৃদয় খুলিয়া। কতবার ভেবেছিল আপনা ভুলিয়া। ভেবেছিল মনে মনে ভেবেছিল মনে
মনে মনে দূরে দূরে থাকি, চিরজন্ম সঙ্গোপনে পুজিব একাকী। কেহ জানিবে না মোর গভীর প্রণয়, কেহ দেখিবে না মোর অশ্রুবারিচয়। আপনি আজিকে যাবে শুধাইছ আসি, আপনি আজিকে যাবে শুধাইছ আসি, কেমনে প্রকাশী কব কত ভালোবাসি। কতবার ভেবেছিনু আপনা ভুলিয়া, তোমারও চরণে দিব হৃদয় খুলিয়া। কতবার ভেবেছিনু আপনা ভুলিয়া। রবীন্দ্রনাথের গান জীবনে প্রাণ এনে দেয়। সারাদিনের ক্লান্তির ভার, বয়স অভিজ্ঞতার ভার কোথায় যেন হারিয়ে গিয়ে জীবনে দেয় দোলা। এখন যারা এখানে নৃত্য পরিবেশন করতে আসছেন, হ্যাঁ সংসারে হয়তো তাদের বয়স বেড়েছে, তাদের ছেলে মেয়েরা বড় হয়ে গেছে, কিন্তু এখনো তারা প্রাণশক্তিতে উচ্ছল। সশরীরে তারই প্রমাণ দিতে এখন মঞ্চে নৃত্য পরিবেশন করতে আসছেন এই জোড়াবাড়ির বড় বউ অপরাজিতা মল্লিক, ছোট বউ মৈত্রেয়ী মল্লিক এবং এ বাড়ির একমাত্র কন্যা অপলা ভৌমি। দেখেছো তো দিদিভাইটা সেই গোঁ ধরে রইল, কিছুতেই নাচতে চাইছে না। বৌদির এখন এসবে মন নেই, বাড়িতে যা চলছে তাতে। চলো আমরা দুজনেই উতরেছি। তিস্তা আসতে পারেনি বলে ম্যাডাম নাচ গান কিছুই করবেন না, অমন মুখ ভার করেই বসে থাকবেন। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। লোকে বলে এই হল ঘরে ভূত আছে, থাকো তুমি সেই ভূতের সঙ্গে। রিয়েলি? এটা এত আহ্লাদিত হওয়ার কি হয়েছে? না মানে আপনি আপনি ভূতে বিশ্বাস করেন? মানে ভূতে ভয় পান? কেন তুমি পাও না? স্যার ভূতের কথা কিন্তু আমি বলিনি, আপনি বলেছেন। তার মানে আপনি ভূতে ভয় পান? মানে দ্য গ্রেট এসএস স্যার তিনি নাকি ভূতে। এই আমি কখন বললাম হ্যাঁ ভূতে ভয় পাই? মেয়েরা মেয়েরা ভূতে ভয় পায়। চলো। আওয়াজ কি গেল? এই কি হলো, হাসছো কেন? হ্যাঁ বেড়াল স্যার, এখানে 3টে বেড়াল আছে, তারা হুটোপাটি করে এখানে। কোথায় কোথায়? স্যার আমার মনে হয় আপনার ভূতেরা না বাঘের মাসির গোষ্ঠীর, তারা মেয়াও মেয়াও করে। সরি, বেরোবে কি? হ্যাঁ যাবো, কিন্তু আমার একটু দেরি আছে, তো আপনাকে এগিয়ে দিয়ে আসি, তা না হলে রাস্তায় যদি আপনাকে ভূতে ধরে। এই ডোন্ট ট্রাই টু বি ওভার স্মার্ট। তোমার এই অতিরিক্ত চালাক হওয়ার জন্য কেউ তোমাকে পছন্দ করে না। কেউ না স্যার, শুধু আপনি। চলো। এই আসছো কি? হ্যাঁ কি দেখছো? না দেখছিলাম আপনি আবার ভয় টয় পেয়ে লুকিয়ে পড়লেন কিনা। তুমি অত্যন্ত পাজি মেয়ে, কোথায় আমি তোমাকে অন্ধকার থেকে নিয়ে এলাম, তার জন্য কৃতজ্ঞতা জানাবে, তা না জানি কি করছো, আমাকে টিজ করছো। যাও চলে যাও। হ্যাঁ চলেই যাই, এখানে তো বেশ আলো টালো আছে,
আশা করি আপনার ভয় লাগবে না। তা স্যার আপনি যাবেন না? আমার গাড়ি আছে, আর হ্যাঁ আবার আমাকে লিভ দিতে বলো না, আমি পারবো না। না না, আপনার দামি গাড়ি, আমার না বাসে ট্রেনে চড়েই অভ্যেস। কি জানেন তো, কুকুরের পেটে একদিনের জন্য হলেও ঘি সহ্য হয় না। আর একটা কথা, তুমি স্টেজে আমাকে কিছু জিজ্ঞেস করেছিলে, তার উত্তর দেওয়া হয়নি। তার উত্তর লাগবে না, ওই উত্তরটা ওই মুহূর্তেই পাওয়ার ছিল, এখন আর লাগবে না। চলি। বেশ, দিচ্ছি না উত্তর, শুধু একটা কথা বলছি, খুব ভালো ছিল আজকে পারফরমেন্স। মানে সকলেই ভালো ছিল, সাথে তোমারও। গুড নাইট। শিয়ানে শিয়ানে ফোলাফুলিটা বেশ জমেছে দেখছি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তুমি যখন আমাকে এত সুন্দর করে বোঝো না বৌমনি, আমার আবার সবকিছু ভালো লাগে। আমি লড়াই করার শক্তি পাই। তুমি চিন্তা করো না বৌমনি, যাই হয়ে যাক আমি সবকিছু ঠিক সামলে নেব। ও আশা হয়েছে, বাড়ির কথা মনে পড়েছে? বাড়ির কথা কোনোদিনই ভুলিনি মা, যা করছি যতটুকু করছি বাড়ির জন্যই তো করছি। আচ্ছা, তা এত রাত অব্দি এই যে বাড়ির জন্য কাজ করছিলে তুমি, তা কোথায় করছিলে কাজটা? বসের বাড়িতে না না কোনো হোটেলে? ছি মা, সারাটা দিন মেয়েটা খাটাখাটনি করে এই বাড়িতে এলো, আর আপনি তাকে এই কথাগুলো বলছেন? আপনি এইভাবে কথা বললে আপনাকে চিনতে বড্ড অসুবিধা হয় আমাদের। চিনতে তো আমার অসুবিধে হচ্ছে, আমার নিজের পেটের মেয়েকে চিনতে আমার অসুবিধে হচ্ছে। তা কেন? দুদিন পর অন্যের থেকে শোনা লাগে, নিজের কানেই শুনে রাখা ভালো। একটু শুনি ও কোথায় যায়, কি করে। কোনদিন রাস্তার লোকের সঙ্গে দেখা হবে, আমাকে বলবে আপনার মেয়েকে ওখানে দেখলাম, আপনার মেয়েকে সেখানে দেখলাম, অমুকের সঙ্গে তমুকের সঙ্গে, তখন পাচ্ছে আমাকে অপ্রস্তুত হতে হয়। আমার চাকরিটা খুব অশান্তি করছে না মা? বড্ড অশান্তি করছে। তোমার বড় মেয়ের চাকরি, আমার মনে হয় তোমার অশান্তি করছে, আমার অশান্তি করছে, সকলেরই অশান্তি করছে। না, চাকরিটা আমি ছেড়েই দেব, তাহলে আমিও একটু মুক্তি পাবো, তুমিও একটু মুক্তি পাবে, সবাই মুক্তি পাবো। তবে হ্যাঁ মা, একটা কথা একটু শুনে রাখো, যদি চাকরিটা ছেড়ে ভবিষ্যতে অন্য কোনো চাকরিও করি, সেটা কিন্তু এরকম ছোট ছোট চাকরিই হবে, কারণ আমি তো আর দাদা ভাইয়ের মতো ব্রিলিয়েন্ট নই, এই দেশের সেরা ইনস্টিটিউট থেকে পাস আউট ইঞ্জিনিয়ারও নই, একজন সাধারণ গ্র্যাজুয়েট। কাজেই আমাকে সাধারণ চাকরি করতে হবে মা। শুনলে শুনলে তোমার আদরের ননদ কি বলে গেল? আমাকে আমাকে ধমকে গেল, ভয় দেখাচ্ছে আমাকে, ও চাকরি ছেড়ে দেবে। ছেড়ে দিক, ছেড়ে দিক, চাকরি ছেড়ে দিক। কে চেয়েছে ওর টাকায় খেতে? কে চেয়েছে? আমি চেয়েছি? দরকার নেই আমার, আমি তো বলেছি আমার যদি রোজগার না থাকে আমি মানুষের বাড়িতে ঘুরে ঘুরে বাসন মাজবো, রান্নার কাজ করবো, আমার হয়ে যাবে। ওই দুমুঠো খাওয়ার জন্য আমার মেয়ের পেটের মেয়ের কাছ থেকে এই কথা শুনতে পাচ্ছি না আমি। ছেড়ে দিক চাকরি। মা প্লিজ প্লিজ, আপনি যদি ভালোভাবে কথা না বলতে পারেন তাহলে বলবেন না। আপনার একবারও মনে হচ্ছে না যে আপনি ওর সাথে অন্যায় করছেন, ওকে ইচ্ছে করে ভুল বুঝছেন? সেদিন নীলু একদম ঠিক কথা বলে গেছিল, বাড়ির একমাত্র রোজগারে মানুষ বলে তুমি ওকে তেল দিয়ে চলতে চাইছো, সেটা আমার দ্বারা হবে না গো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি।
তুমি এতদিন ধরে যাকে বিজলি ভেবেছো, যার সাথে ঘর শেয়ার করেছো, সেই মানুষটা আর কেউ নয়, মালিনী ব্যানার্জি। বিজলি বলে আদতে কেউ নেই। কি বলছো কি বৌমনি? না না, বিজলি তো আছে। কি বলছো সবিতা? তুমি দেখে বুঝতে পারছো না উনি মালিনী ব্যানার্জি? উনি সেজে এসছেন সবার ক্ষতি করবেন বলে। আরে তা না, বিজলি বলে কেউ আছে। কি বলছো সবিতা দি? কোথায় বিজলি? उफ बाबा, हमारे पैर में बहुत दर्द हो रहा है। এটা কে? স্যার, একটু আগে বিজলিকে বাগানে পাওয়া গেছে। কেউ একজন বিজলিকে হাত পা বেঁধে ফেলে চলে গেছিল। বিজলি সত্যি সত্যি এক্সিস্ট করে? মালিনী ব্যানার্জি বিজলিকে বেঁধে রেখে নিজে বিজলি সেজে এই বাড়িতে ঢোকে। কখন ঢুকেছিল তুমি এই বাড়িতে? আমি তোমাদের কোনো প্রশ্নের কোনো উত্তর দিতে বাধ্য নই। বিজলি, কাল তুমি মাংসে গরম মশলা দিচ্ছিলে তাই না? अरे नहीं, मैं तो खाना बनाने के समय रान्ना घर में जाऊं कौन नहीं। মানে বিজলি, তুমি আমাকে খাবার দিতে যাওনি ঘরে? अरे नहीं नहीं, हम जब उसके पहले ही सन्ध्या बेला सबितार घरे जाच्छिलाम सन्ध्या दिते, तखन केउ हमारा हाथ पैर मुंह बांध के फेले रेखेछिलो बागाने। আমি আর দারোয়ানজি তো সকালে বাগানে দেখতে পেয়ে বাঁধন খুললাম। আমি তো ভাবলাম হয়তো রাজ্য দিদিভাইয়ের ঘরে সারা রাত ঘুমিয়েছে, আর এখন তো ওর ভরা মাস চলছে সেই জন্য। তার মানে ওই রান্নার সময় থেকে মালিনী ব্যানার্জি বিজলিকে হাত পা বেঁধে ফেলে রেখে আমাদের বাড়িতে ঢুকেছে, তাই তো? সোমরাজ, পুলিশটা তুলে দে, পুলিশের হাতে কোনো কথা না, তুলে দে সোজা। এই চুপ, একদম বাড়াবাড়ি করবে না। মালিনী ব্যানার্জি, সুজয়ের দিকে ওইভাবে তুই চোখ রাঙিয়ে কথা বলবি না। মালিনী ব্যানার্জি যদি বিজলি সেজে আসতে পারে, এই যে বিজলি দাঁড়িয়ে রয়েছে আমাদের চোখের সামনে, সেও যে আসল বিজলি, তার কি প্রমাণ আছে? এটা তো এই বিজলির প্ল্যান বি হতে পারে। হতেও তো পারে যে মালিনী ব্যানার্জি আগে থেকেই সবকিছু জানতেন আর উনি আগে থেকেই লোক ফিট করে রেখেছিলেন। দেখো বিজলি, আজকে যা যা ঘটলো তারপর আমারও খারাপ লাগছে তোমাকে এই কথাগুলো বলতে, কিন্তু আজকে তোমাকে মুখটা দেখাতেই হবে বিজলি। बार बार क्यों हमारी परीक्षा आप लोग ले रहे हो? मैं समझू कोनी কেন এই জ্বালা হুয়া পোড়া মুখটা দেখতে চান? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আজকে আর আপনাকে কেউ বাঁচাতে পারবে না। শোনো, আমাকে প্লিজ একবার রাজনের সঙ্গে দেখা করতে দাও, তারপরে তোমরা যা করার করো। अच्छा, राज्य बिटिया को तो कहीं देख पाऊं कोनी। जो आई थी बी के राज्य बिटिया का कोई नुकसान तो नहीं की ना? এই কোথাও দেখতে পেলে? না না, কোথাও পাইনি। কাকা, এইটুকু সময়ের মধ্যে কোথায় উড়ে গেল বলো তো? যাবে কোথায়? হ্যাঁ, ওদিকে চল তো। চলো চলো চলো। राज्य बिटिया ठीक है, चौको है, कोई दिक्कत को नहीं, भालो आचे। ब्रावो राजन्ना बेटा, ब्रावो। আজকে তুমি আমায় বাঁচিয়ে দিলে। লাভ ইউ। তুমি কোথা থেকে এলে?
গুড কোয়েশ্চেন। গেস হোয়াট, আমি এসছি বারান্দা থেকে। বারান্দা থেকে? আচ্ছা মা শোনো তো, কি করছো বলো তো তুমি মা? নিজের বাড়িতে নিজেই ডাকাতি করছো, বাহ! আর তার মধ্যে কি আমাকে মাঝরাত থেকে তুলে নিয়ে গিয়ে। চুপ চুপ চুপ, একদম চুপ। এই বাড়ির লোকেরা কি আমাকে নিয়ে কোনোদিন ভেবেছে? আমাকে কোনোদিন নিজের বলে মনে করেছে নাকি? আমি যা করেছি বেশ করেছি। আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে একটা সত্যি করে কথা বলো তো, তুমি কি সত্যি ওই ঘুমের ওষুধটা সবাইকে খাইয়ে দিয়েছো? নয়তো কি জাগিয়ে রাখতাম বেটা, দু একটা বেড়ে পাকা। আমাকে নিজের ভাগের মাংসটা খাইয়ে দিল, আমি অঘরে ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠে ড্রয়িং রুমে দেখলাম ড্রয়িং রুম একেবারে ছত্রাকার হয়ে পড়ে আছে। জানলাম যে ডাকাতেরা এসেছে। তারা কি করছে, কোথায় গেছে জানার জন্য আমি সোমের ঘরের সামনে গেলাম। গিয়ে আবিষ্কার করলাম যে ওরা আমাকে নিয়ে সন্দেহ করছে। তাহলে এই কাজটা কে করতে পারে বলতো? একমাত্র পড়ে রইল বিজলি। কিন্তু বিজলি ধরা পড়লে তো চলবে না, এই জন্যই তো তোমাকে বিজলি সাজতে হলো। তুমি বিজলি সেজে চলে যাও, বাকি কথা আমি তোমার পরে বলছি। এসব কি হচ্ছে মা? নো, আমি তোমাকে এখানে বেঁধে শুয়ে রাখছি। হ্যাঁ, তুমি এভাবে বাঁধা অবস্থায় অজ্ঞান হয়ে শুয়ে থাকার ভান করবে। এবার গেস্ট রুমে গিয়ে ঘুমিয়ে পড়ার ভান করবে। তোমার কি ভয় নেই একটু? ভয় মালিনী ব্যানার্জি? আরে আমি জানতাম, আমি ঠিক মারধর করে বাই হুক অর বাই ক্রুক পুলিশ আসার আগে ঠিক পালিয়ে যাব। আর দেখো, তাই তো হলো, আই ওয়াজ সাকসেসফুল। আর সেজন্যই তো আমি তোমার সামনে হাজির। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আচ্ছা বিরক্তি। হ্যাঁ কাজ ঠিকঠাক হয়েছে তো? ব্যাস ব্যাস। কি করেছ, কি করেছ এটা? হ্যাঁ, গরম জল দিতে বললাম, ঠান্ডা জল দিয়েছে না। ও মা দাদা, এই কি কথা বলছেন আপনি? আপনাকে যে বলে গেলাম টক বকে ফোটানো গরম জল যাতে আপনি মেশালে উষ্ণটা পান, তাই তো দিয়ে গেছি। তারপরে মিথ্যা কথা বলছে, মিথ্যা কথা বলছি আমি। এই কি লক্ষ্মী ছাড়া হাবভাব দাদা? আমি গরম কেন? হ্যাঁ, আরে কি হচ্ছে ঘটনাটা বলবে একটুখানি? আরে মহা মুশকিল। আরে বড়দা হয়েছে কি বলবে? কি জলটা পড়লো কি করে উঠোনে? অদ্ভুত ব্যাপার তো। কি হচ্ছে বলো তো ব্যাপারটা? পুটি, তুমি আবার নিচে নেমে এলে কেন? যাও উপরে। তোমাদেরকে টাটা বলতে। আরে এই সংসারে আবার কত ঘটনাটা কেউ দেখতে পায়। এই চুপ করে। মামা প্লিজ প্লিজ একটু শান্ত হন, চুপ করুন না। এই শোনো, তুমি না একদম আমাকে জ্ঞান দিতে আসবে না, ঠিক আছে? তোমার শাশুড়ি এখানে অপমানিত হচ্ছে, সেটা তো দেখতে তোমার খুব ভালো লাগছে, তাই না? আমার ভুল ধরতে পারলে তো তুমি আর কিছু চাও না, পড় না। মা, তুমি কেন কথা বাড়াচ্ছ? পর্ণা কাউকে দোষ দিয়েছে নাকি? এই তুই চুপ। বউয়ের ঝোলটা না একদম কথা বলবি না বাবু। এই যে তোমরা সবাই এসছো তো, এই যে পড়না, দেখো দেখো। কি করছেন? দেখেছেন এক্ষুনি পড়ে যেতেন। আরে তোমার শাশুড়ি তো সেটাই চায়, যাতে পড়ে মরে যায়। উফ বাবা, একটু চুপ করুন না। চুপ করতে জানলে তো। রূপের বাবা, দেখো দেখো, ঈশ্বর প্ল্যান কাজ করছে। এই স্ফুলিঙ্গ দিয়েই কিন্তু এই দত্ত বাড়িতে দাবানলটা জ্বালাতে হবে, ঠিক আছে? ফাইনালি এই বাড়িতেই থাকতে পারবো মনে হচ্ছে। পর্ণা, আমি পুটিকে নিয়ে ভেতরে যাচ্ছি।
পুটিমা চলো আমার সঙ্গে। বাবা মা টাটা। বাবা তুমি তাড়াতাড়ি ফিরে এসো। আসবো শোনা। তুমিও লক্ষ্মী মেয়ে হয়ে থাকবে কেমন? যাও চলো। জেঠু মা এবার আমাদের বেরোনোর সময় হয়ে গেছে, কিন্তু এই সময় যদি আপনার এরকম করতে থাকেন আমরা কি করে যাই বলুন তো? বাবু সাবধানে যাস আর তাড়াতাড়ি ফিরে আসিস। জেঠু আপনি কিন্তু মাথা ঠান্ডা রাখবেন, আমি যেন বাইরে গিয়ে কোনো রকম ঝামেলার কথা না শুনি, মনে থাকবে তো? মা থাক, আমাকে একদম জ্ঞান দিতে আসবে না পড়না। হ্যাঁ এই যে বৌমা বাইরে যাচ্ছে, শাশুড়ির ব্যবহার দেখ। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ওরা এখন বেরোচ্ছে, এখন নো ঝামেলা। এই সে কথাটা তোর বউকে বল। এই যে পন্না, যেখানে যাচ্ছ সাবধানে যাবে, কাজ সেরে ভালো করে বাড়ি ফিরে আসবে। যা সৃজন, বেরিয়ে পড়। পড় না, সাবধানে। আমরা আসছি তাহলে। বাবা আমি না ফেরা অব্দি একটু দেখে রাখি। ঠিক আছে, আসছি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আরে বড়দা বসো বসো। চলো চলো। কি হলো বড়দা? কি হলো দাদা? কাকড় মিশিয়ে নিয়েছ মুখের মধ্যে কাকড়। বাবারে এসব আপনি কি বলছেন দাদা? এতজন খাচ্ছে, কারোর কাকড় লাগেনি, আপনার অমনি কাকড় লেগে গেল? ভাতে কাকড় নেই, নেই ভাতে কাকড়। মা আরে বাবা কি করছো নাকি এটা? বড় খোকা কি অসভ্যতামি হচ্ছে? এরকম ভাতের থালা কেউ ছুঁড়ে মারে? ছি 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 ছি। তোমার দাদা মেরে ফেললো, আমার ঢুকে ছুঁড়ে মেরেছে। মা খুব জোরে লেগেছে না? হ্যাঁ বড়দা, এতটা বাড়াবাড়ি করার দরকার ছিল না কিন্তু। এই দেখো, আমি কি ইচ্ছে করে করেছি নাকি? না মানে না বুঝে হয়ে গেছে। আমি ওই থালাটা চড়াতে গেছিলাম, ধাক্কা লেগে চলে, খুব লেগেছে মেজবু। থাক জেঠু, এতদিন মুখে মুখে হচ্ছিল, আর আজ তুমি থালা ছুঁড়ে মারলে। দাদু ভাই যা বলার আমি বলছি, সবাই মিলে মাথা গরম করিস না। আরে কথায় কথা বলে। বাবু দেখ কিভাবে মারলো, দেখ আমাকে তো জেঠু। দিদি ভাই তুই কোথায়? দিদি ভাই আর দিদি ভাই সে নেই বলেই তো আমাদের এত তাড়াতাড়ি কাজগুলো সারতে হচ্ছে, তাই না? জেঠু তোমার মাথাটা একেবারে গেছে, বুড়ো বয়সে বিমরতি হয়েছে তোমার। এই সৃজন, এই তুই কি কিভাবে কথা বলছিস বাবার সঙ্গে? গালাগালি দিলি বাবাকে? এই একদম ফালতু কথা বলবি না, আমি যেটা বলেছি সেটা তুই ভালো করে শুনেছিস, তিলকে তাল করিস না। এতক্ষণ হয়ে গেল সৃজন তো এখনো ফোন করছে না, ওদিকের কি অবস্থা কে জানে। মেজদা বর্দার কথা হতো গায়ে মাখিস না, তুই শান্ত হ। এই যে আরেক ঘর শত্রুর বিভীষণ, বউ এনেছে সেই রকম, মানে সারাক্ষণ ওদের ঝোল টেনে কথা বলতে হবে না? মানে যেমনি পড়না তেমনি হয়েছে তার। এই তুই পড়নার নাম নিলি কেন? পড়নার নাম নিবি না তুই? কেন রে? কেন বলবো না? হ্যাঁ পড়নার কথা বলছে কেন? আজকে পড়না এই বাড়িতে বউ হয়ে আসার পর থেকে আজকে এই অবস্থা, প্রত্যেকটা ঝামেলার মূলে পড়না। কেন হবে না? তোদের মতো মানুষরা যেখানে থাকবে সেখানে ঝামেলাই হবে। মুখ সামলে।
জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমাদের কলেজে কখনো জিএস পদের জন্য ইলেকশন হতো না, সিলেকশন হতো। রুদ্ররূপ সান্যাল এসে যাকে সিলেক্ট করত সেই স্টুডেন্ট ইউনিয়নের জেনারেল সেক্রেটারি হতো। বঙ্গীয় উপকূল উন্নয়ন পার্টির রাজত্ব ছিল পুরো কলেজ জুড়ে। আমরা পল্লব রায় চৌধুরীর সাথে অনেকবার যোগাযোগ করার চেষ্টা করেছি, কিন্তু উনি দেখা করেননি। রুদ্ররূপ সান্যালই সর্বে সর্বা ছিল, তাই আমাদের মনে পল্লব রায় চৌধুরীর ব্যাপারে একটা সন্দেহ ছিল। যে বছর আমি গ্রেপ্তার হই সে বছর ছাত্র নির্বাচন বন্ধ করে সিলেকশন হচ্ছিল, কিন্তু আমরা প্রতিবাদ জানাই। রুদ্ররূপ বাবুকে আমি চটিয়ে দিয়েছিলাম, আমার বন্ধুরা বারণ করেছিল, কিন্তু আমি শুনিনি। জানি না পরবর্তীকালে যা যা ঘটেছিল তার সাথে সেই দিনের ঘটনার কোনো যোগাযোগ আছে কিনা। তোমার বান্ধবী মানে চৈতা দিদি, কাকি বলেছে আমাদের নামটা। আচ্ছা, চৈতা দিদি কিভাবে মারা গেছিল একটু বলবে আমাদের? আমরা লুকিয়ে বিয়ে করেছিলাম মন্দিরে, কিন্তু জয়িতার মনে সন্দেহ ঢুকতে শুরু করলো যে আমি ওকে ঠকাচ্ছি। কে যে সন্দেহটা ঢোকাচ্ছিল কে জানে। একদিন তো এমন হলো আমার মাথাটা গরম হয়ে গেল, আমি সামলাতে পারলাম না। সেই দিনই আমি জিএস পদের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছিলাম। প্রথমবারের জন্য ইলেকশন হতে যাচ্ছিল মোহনাপুরা কলেজে। ঝগড়া চলতে চলতে চরমে ওঠে। আমার দুজন বন্ধু উপস্থিত ছিল সেখানে। আমি হাতে একটা হাতুড়ি নিয়ে ওকে বলি, জানিস তো মাঝে মধ্যে ইচ্ছা করে এই হাতুড়িটা দিয়ে তোকে মেরে ফেলে আমি নিজে ফাঁসিতে চলে যাই। আর কি পারিস তুই? কি পারিস আর? ওকবাজ, কার সঙ্গে সম্পর্কে জড়িয়েছিস? বল, কার সঙ্গে সম্পর্কে জড়িয়েছিস তুই? কার সঙ্গে? তুই আমাকে ঠকাচ্ছিস, তাই না? ঠকাচ্ছিস, তুই আমাকে ঠকাচ্ছিস, বল। জয়িতা! ওই দিন আর কিছুক্ষণ পর আমি বাড়ির জন্য রওনা দিই। মাথা কাজ করছিল না আমার। আমি আন্দুলে বাড়ি ফিরবো বলে স্টেশনে যাই, ট্রেন ক্যান্সেল। আমি ফিরে আসি, আমি দরজা খুলতেই দেখি জয়িতা! কিছুক্ষণের মধ্যে পাড়ার ছেলেরা চলে এসেছিল। ওরা জেনেছিল একটা খুন হয়েছে। কে কে জানালো ওদের? আমি জানি না। সেদিন আমার কথা শুধু একজন বিশ্বাস করেছিল, আর কেউ না। কে কে বিশ্বাস করেছিল তোমাকে দাদা? আমার বন্ধু ঈশিতা। আমি তোর দিকটা বুঝতে পারছি ছন্দ। আমি জানি তুই এই কাজ করিসনি, নিশ্চয়ই কোনো একটা ভুল বোঝাবুঝি হচ্ছে। ঈশিতা দিদি তোমার বন্ধু ছিল? ঈশিতা দিদি তো ছাত্রদের লিডার হয় তুমি গ্রেপ্তার হওয়ার পর। দাদা, মা কালী আছে। মা কালী অন্যায়ের প্রতিকার করবে, তুমি ভেবো না। আমি মা কালীকে বলবো, আসল দোষীকে মা কালী ঠিক খুঁজে বের করবে, তুমি দেখো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। সকাল থেকে তুই কপতি কোথায় হাওয়া হয়ে গেছিলে? এই হাওয়া দিয়ে মনে পড়লো, তোমরা দুজনে হাওয়া খেতে গেছিলে না? লং ড্রাইভ। এক সেকেন্ড, এই ধান উকিলটা তোমাদের সঙ্গে কি করছে? হ্যাঁ ফুলকি, তুমি আর দাভাই তো একটা পারফেক্ট ডে আউট করে এলেই পারতে। আরে তোর লজ্জা করে না? হ্যাঁ, ওদের দুজনের মধ্যে কাবাবে হাড্ডি হয়ে গেছিলি তুই। না জেনে শুনে একদম কথা বলবি না পিয়াল। আমরা একটা দরকারি কাজে গেছিলাম, সব কথা তোকে তো বলা যায় না। না, এটা আমার নিজস্ব কাজ। ওরে বাবা, ওরে বাবা, প্রফেশনাল এথিক্স। এথিক্স দেখাচ্ছে। আরে বেশি এভরিবডি কাম হিয়ার, আমি ফুড গিভ করছি। কাম কাম কাম। ফুলকি, ইউ কাম অলসো, কাম। বলছি একটু কফি পাওয়া যাবে?
আচ্ছা ঈশিতা দিদি, তুমি কফি খাওয়ার আগে একটা কথা বলো তো, তুমি ছন্দক মজুমদার বলে কাউকে চেনো? কাকে? ছন্দক মজুমদার চেনো? না, এরকম নামের কাউকে আমি চিনি। এই মেয়েটা ছন্দকের নাম জানলো কিভাবে? ছন্দককে রাস্তা থেকে সরানোর জন্য তো আমি রুদ্রদার ইনস্ট্রাকশনে অনেক কিছু করেছিলাম। ঈশিতা দি, ও তো তোমার কলেজেরই স্টুডেন্ট ছিল গো। আর ছন্দক বললো তুমি নাকি ওর খুব ভালো বন্ধু ছিলে। বলেছিলাম না, বন্ধু এরকম হয় না। এরা তো দেখছি অনেক কিছু জানে। এইসব কি কাণ্ড হচ্ছে? আমার মুখোশটা ছিঁড়ে পড়ে যাবে নাকি? পুরোনো কেলেঙ্কারি আবার সারফেস করছে কিভাবে? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।